আপনি এখনো এখানে কেন? আমি না চলে যেতে বলছি? তুমি যেতে বললেই আমি চলে যাব? কোথায় গিয়েছিলে চলে? জাহান্নামে। আপনার কোনো সমস্যা? রেগে যাচ্ছ কেন? একটু জানিয়ে যেতে। দুশ্চিন্তা হচ্ছিল ভীষণ। মাহির কান্না পেয়ে গেল সাফওয়ানের এমন শান্ত নরম কথা শুনে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। আপনি বাসায় যান এখন। থাকি না এখানে? না, আপনি বাসায় যান, সকালে কথা বলছি। কোথায় মিট করব? ধানমন্ডির লেকে আসবেন দুপুর 3টায়। আচ্ছা, আমি অপেক্ষা করব। এখন আসুন। মাহি সাফওয়ানের মুখের উপর দরজা বন্ধ করে দিল। সাফওয়ান কিয়ৎক্ষণ তাকিয়ে রইল দরজার পানে। কেমন যেন এই মাহিকে অচেনা লাগলো। তার কি হয়েছে? মাহির এমন অস্বাভাবিক আচরণ কেন করছে? সাফওয়ানের যে খারাপ লাগছে এমন মাহিকে দেখে। একটুও বলল না আজ বাসায় ফিরে জানাবেন। এই কয়েকদিনের মাঝে এত পরিবর্তন। গুলশানের ক্লাবে বসে এজওয়ান স্কচ খাচ্ছে, পাশেই বসা বাহাদুরের মাথায় ঢুকছে না এজওয়ান এত কাহিনী করে মাহিকে বিয়ে করে ছেড়ে দিল কেন। মেয়েটাকে ছেড়ে দিলে কেন? ডিভোর্স দিয়েছে? না, কিন্তু যেতে দিলি যে তখন। ডিভোর্স দিয়েছি, তাহলে কি করব? আমার বউকে বেঁধে রেখে দেব? বিয়ে করলি কেন? বউ দরকার, সেজন্য। মাহি যদি পালিয়ে যায় তখন? ডোন্ট কল হার মাহি, সম্মানের সহিত ভাবি বল। আর মাহি পালাবে না। পালানোর চেয়ে মাহি নয়, সুলতান নিবাসে ঠিক চলে আসবে। বুঝতেছি না তোর কাহিনী। তোর বুঝতে বলেছি আমি। বউ আমার মাথা ব্যথাটা আমাকেই করতে দে, তোর করার তো দরকার নেই। এখন আমাকে শাস্তি মতন গিলতে দে। কথাটা বলে এক চ্যাংড়া ছেলে এসে এজওয়ানের সামনে চেয়ারে বসলো। এজওয়ান বাহাদুরের থেকে চোখ সরিয়ে ঠান্ডা চোখে তাকালো ছেলেটার পানে। ছেলেটা ফের বিরক্ত হয়ে বলল। বাহাদুর তেরে যেতে নিলে এজওয়ান থামিয়ে দেয়। হাতে থাকে স্কচের বোতলটা টেবিলের নিচে এনে প্যান্টের চেন খুলে অর্ধেক থাকা বোতলটা ফুল করে। তারপর প্যান্টের চেন লাগিয়ে বোতলটা টেবিলের উপর নিয়ে সেটা ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বলে, টেক ইট। ছেলেটা নিল স্কচের বোতল, মুখের সাথে লাগিয়ে ঢকঢক করে খেয়ে মুখ মুছে বলল। এজওয়ান সাথে সাথে কিছু বলল না। মুচকি হেসে বসা থেকে উঠে বলল, স্কচটা আবার হাঙ্গা উপলক্ষে ভীষণ স্পেশাল করে বানানো হয়েছে, সেজন্য গরম লেগেছে। টেস্টটা ভালো ছিল না। ছেলেটা আরেক ঢোক গিলে বলল। আরও চাই? এজওয়ান অন্য আরেকটা বোতল বাহাদুরের কাছে দিয়ে বলল। স্পেশাল করে বানিয়ে দে তো। বাহাদুর দাঁত কেলিয়ে প্যান্টের কাছে নিয়ে স্পেশাল করে দিল স্কচটা। এজওয়ান টিস্যু দিয়ে বোতলটা ধরে ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল, এনজয় ইউর টাইম উইথ স্কচ। ছেলেটা স্কচের বোতলের গায়ে চুমুক দিয়ে বলল। বাহাদুর পারছে না এখানে হেসে বমি করে ভাসিয়ে দিতে। ছিছি, কি কাণ্ডটাই না তারা করে বসলো। এও নাকি আবার টেস্ট লাগছে। ছ্যাঃ। মানুষের জীবনের সবচেয়ে বেদনার বিষয়গুলোর একটি হলো আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি, যাদের খুব করে চাই, যাদের জন্য অন্তরের গভীরে প্রার্থনা করি, একটা সময় এসে তাদেরই আমরা আর পাই না। এ যেন জীবনের এক নির্মম ব্যাকরণ, এক ধ্রুব সত্য, যেটা যতবার অস্বীকার করতে চাই ততবারই বাস্তবতা এসে প্রমাণ করে দেয় যে এটাই নিয়তির খেলা। এই সত্যটা আমরা সবাই কম বেশি অনুভব করি। জীবনের বাঁকে বাঁকে দেখা মেলে চাওয়া আর না পাওয়ার এক বিষাদময় দূরত্বের। যাকে হৃদয়ের গহীন থেকে চাওয়া যায় তাকে হারিয়ে ফেললে বাচ্চাটা একটা অভিশাপের মতো লাগে। প্রতিটা সকাল তখন নিষ্প্রাণ, প্রতিটা রাত অসহ্য দীর্ঘ। আশেপাশে সবকিছু চলতে থাকে, শুধু থমকে যায় নিজের ভেতরের সময়। বুকের ভেতর যেন প্রতিনিয়ত কেউ একটা শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছে। হাসলেও চোখ ভিজে থাকে, কথা বললেও কণ্ঠে জড়ানো বিষণ্ণতা। চারিপাশে যত আলোই থাকুক তার না থাকা যেন স্থায়ী অন্ধকার। আচ্ছা, জীবনটা এত নিষ্ঠুর কেন? যাকে এত ভালোবাসি তাকেই কেন হারিয়ে ফেলি আমরা? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে থাকে প্রেমা। চোখে একরাশ হতাশা, মুখে বিষণ্ণতা। আয়নার ফ্রেমে ভেসে ওঠে শত শত জল্পনা, কল্পনা, না পাওয়ার হাহাকার। বাঁকা চোখে একবার তাকায় দেয়ালের ক্যালেন্ডারটার দিকে। 28শে জুলাই মঙ্গলবার, প্রেমার জন্মদিন, 29তম জন্মদিন। প্রেমা দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। নিঃশ্বাসে যেন জমে থাকা জীবনের শত যন্ত্রণা কালো বোরখাটা তুলে পড়ে নেয় ধীরে ধীরে। আজ বাড়িতে কেউ নেই, না শেখর, না মহসিন আলী, আর না ছোট দেবরটা। এই সুযোগে বাড়ি থেকে বের হওয়ার। প্রেমা 100 টাকার একটা নোট নিয়ে বেরিয়ে পড়ে। ধানমন্ডি 2 থেকে প্রেমা আজিমপুর আসে। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে পড়েছে। পুরনো ঢাকার এই আজিমপুর কবরস্থানের বিশাল লোহার গেট পেরিয়ে প্রেমা ধীর পায়ে প্রবেশ করে। চারিপাশ জুড়ে অসংখ্য কবর, কারো পাশে প্লাস্টিক ফুল, কোথাও শুকিয়ে যাওয়া গোলাপ, কোথাও মাটিতে ঠেকানো নামহীন ফলক। প্রেমা হাঁটতে হাঁটতে ভেতরের দিকের এক কবরস্থানের পাশে এসে দাঁড়ায়। বছরে এই একটা দিনই আসা হয় প্রেমার এখানে। এই দুনিয়ায় প্রেমা এতিম, কেউ নেই তার। বাপ থাকতেও বাপ নেই, আর মা সে আজ অনেক বছর হলো তার কাছে নেই। একটুও কি প্রেমার কথা ভাবলো না তার মা? এভাবে একা
এই শকুনদের মাঝে ফেলে রেখে স্বার্থপরের মতন চলে গেল। প্রেমাকেও সাথে নিয়ে যেত। এই জীবন যে তার আর ভালো লাগে না। প্রেমা নরম হাত রাখে কবরের মাটিতে। কবরের সামনে মায়ের নাম খোদাই করা পাথরটার উপর ধুলো জমেছে। প্রেমা নিজের ওড়না দিয়ে ধুলোগুলো মুছে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে কবরের পাশে। হঠাৎই তার চোখ থেকে গড়িয়ে পড়ে অঝোর ধারায় অশ্রু। বুকের ভেতরে জমে থাকা কষ্ট গলে গলে মাটিতে মিশে যায়। প্রেমা ফিসফিস করে জিজ্ঞাসা করে। প্রেমা কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠল। প্রেমার কথাটা শেষ হতেই শুনতে পেল মাগরিবের আজান। আর থাকা যাবে না, বাড়ি ফিরতে হবে। প্রেমা চোখ মুখ মুছে কবরের দিকে তাকিয়ে বলল। প্রেমা চলে আসলো কান্না চেপে। সুলতান নিবাসের নিজের কক্ষের ব্যালকনিতে বসে সোলেমান গাইছে গলা ছেড়ে। ইব্রাহিম সোলেমানের কক্ষের দিকে এগিয়ে গেল গনা শুনে। দেখলো সোলেমান ব্যালকনিতে চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আছে। তার হাতে বেশ কিছু পুরনো ছবি আর জ্বলন্ত সিগারেট, পাশেই রাখা মদের বোতল। ইব্রাহিমের মনে পড়ল আজ তো 28 তারিখ, প্রেমার জন্মদিন। ইব্রাহিম ভাবলো সোলেমান কি এখনো প্রেমাকে ভালোবাসে তাহলে। ইব্রাহিমের ভাবনার মাঝে সোলেমান সিগারেট মুখে নিয়ে এক টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিতে দিতে বলল। কিরে এসেছিস তুই? ইব্রাহিম চেয়ারে বসে বলল। ইব্রাহিমের চোখ গেল সোলেমানের হাতে। প্রেমার আর সোলেমানের পুরনো ছবি। তুই কি এখনো ভালোবাসিস প্রেমাকে সোলেমান? সোলেমানের কথাটা শুনে হো হো করে হেসে দেয়। হাতে থাকা প্রেমার ছবিটা লাইটার দিয়ে জ্বালিয়ে বলল। ভালোবাসা? ওর প্রতি আমার ভালোবাসা সেদিনই মরে গেছে। এখন যা আছে তাহলে ঘৃণা। ছবিগুলো পুড়িয়ে ফেলছিস? সোলেমান বাকি ছবিগুলোতে আগুন ধরিয়ে দিয়ে বলল। অতীতের ছাপ জীবনে রাখা ঠিক না, বউ দেখলে মাইন্ড করবে। এতদিন পর? এখন তুই বিবাহিত, সেই জন্য। বউকে ঢাকায় নিয়ে আসবি নাকি? আনতেও পারি, বলা যায় না। সব ছবি পুড়িয়ে ফেলেছিস? সোলেমান কিছু বলল না। বসা থেকে উঠে মদের বোতলে চুমুক দিয়ে বলল। পরশুদিন আমরা মহাদেবপুর যাচ্ছি, তুইও যাবি। একা একা এখানে থেকে কি করবি? সে না হয় গেলাম, শ্বশুরবাড়ির জন্য বউয়ের জন্য কিছু কিনবি না? কিনবো। কাল যাবো শপিং এ। তোর এই ড্রাইভারকে ছুটি দিসনি? কাল দিব। পরের দিন সকালে সোলেমান বসুন্ধরা শপিং মলের দিকে রওনা হলো। ইব্রাহিম ইমনকে সাথে নিয়ে এসেছে। ইব্রাহিমের তো পরিবারে কেউ নেই। ইব্রাহিম চাচ্ছে এবারের ঈদে ইমনের পরিবারের জন্য শপিং করিয়ে দিতে। ইমনকে মলের ভেতরে নিয়ে বলল। ইমন, তোমার পরিবারের জন্য যা যা ইচ্ছে হয় সব কিনে নাও এখান থেকে। ইমন আশেপাশে তাকালো। এখানে কেনাকাটা করলে বাড়িতে কি নিয়ে যাবে? সব টাকা তো মার্কেটের পেছনে চলে যাবে। সামনের মাসে তো উর্মির কলেজেরও ভর্তির ডেট। না 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 ভাইয়া, আপনারা করুন, আমি বাড়ি গিয়ে করব মাকে সাথে নিয়ে। এখানে করলে কি সমস্যা ইমন? ভাইয়া এখানকার দামটা অনেকটা বেশি, আমাদের মতন মধ্যবিত্তদের জন্য এই মল না। আমি বাড়ি ফিরেই করবো নি, কোনো সমস্যা হবে না। ইব্রাহিম ইমনের কাঁধে হাত রেখে বলল। টাকার চিন্তা করো না, আমার তরফ থেকে তোমার পরিবারের জন্য তোফা। বিষয়টা ইমনের মোটেও ভালো লাগলো না। কারো দয়া বা বিনাশ্রমের বাহিরে বাড়তি কোনো সুযোগ সুবিধা বা সাহায্য ইমন চায় না কারো থেকে। আপনারা করুন ভাইয়া, আমি আমার সাধ্যের মধ্যে নেওয়ার চেষ্টা করছি। ইব্রাহিম বুঝে গেল ইমন নিবে না। ইব্রাহিম জোর করলো না। সোলেমান মলের বাইরে থেকে ইব্রাহিমকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো। তুই ভেতরে আমি, আয়। সোলেমান ভিতরে গিয়ে ইব্রাহিমের কাছে গেল। ইব্রাহিম জিজ্ঞাসা করলো। বউয়ের জন্য কি নিবি? শাড়ি? সোলেমান মেয়েদের পোশাকের দিকে যেতে যেতে বলল। কোথায় তুই? বাচ্চা লেদা বউ আমার। শাড়ি পরার বয়স নাকি এটা? থ্রি জাতীয় কিছু একটা নিতে হবে, সবসময় ক্যারি করতে পারবে। বিয়ে হয়ে গেছে সোলেমান, এখন শাড়ি পরবে না তো কখন পরবে? বড় হলে পরবে, তখন আলমারি ভরে শাড়ি কিনে দেবো। আচ্ছা চল। তোর ড্রাইভার কই? শপিং করতেছে। ছেলেটার ভীষণ আত্মসম্মান রে, বললাম আমি করে দেই, মানা করে দিল। নিজের বেতনের টাকার মধ্যে করার চেষ্টা করছে। সোলেমান আশেপাশে চোখ বুলালো। ড্রেসে কিছুই তো পছন্দ হচ্ছে না, সব গর্জিয়াস। সোলেমান দুইবার দেখাতেই বুঝে গিয়েছে মেহরিন তার নিজের মতোই সিম্পল ঢিলাঢালা পোশাক পরে। সোলেমান সেলসম্যানকে বলল। সিম্পলের মধ্যে কিছু থ্রি পিস কালেকশন জবাব দেখান। দিল। দোকানদার দেখালো। সোলেমানের বাকি কালারগুলো থেকে সাদা কালারে গিয়ে চোখ আটকালো। পাকিস্তানি থ্রি পিস, তার উপর সাদা সাদা সিম্পল স্টোন বসানো। সোলেমান সাদাটা প্যাক করতে বলল। তারপর সেই দোকানের আশেপাশে তাকালো। সাদা আরও কিছু ড্রেসের কালেকশন দেখতে পেল। একটা গাউন আছে। ইব্রাহিম সোলেমানের কাণ্ড কারখানা দেখতে লাগলো। নিজে সাদা রঙের জামা কাপড় পরে বলে বইয়ের জন্য শুধু সাদা রঙে নিচ্ছে। আর কি কালার নেই নাকি? আশেপাশে আরও কত সুন্দর সুন্দর কালার আছে, কিন্তু না, তার সাদাতেই চোখ আটকাচ্ছে। এদিকে ইমন মা আর বোনের জন্য 7,000 টাকার মধ্যে একটা ড্রেস আর শাড়ি কিনেছে। নিজের জন্য বাড়ি গিয়ে কিনবে। এখন মেহরিনের জন্য কিছু কিনবে ইমন। মেহরিনের তো শাড়ি ভীষণ পছন্দ। ইমন বিয়ের পর মেহরিনকে প্রতি মাসে একটা করে হলেও শাড়ি উপহার দেওয়ার চেষ্টা করবে।
নারীর খুশি শাড়িতে, কিন্তু ইমন এটা জানতে পারলো না মেহরিনের খুশি এখন তার স্বামীতে। ইমন অন্য শাড়ির দোকানের দিকে আসলো, দেখলো ইব্রাহিম আর সোলেমান দাঁড়িয়ে আছে শাড়ির দোকানে। সোলেমানের সাথে এখনো কোনো কথাই তার হয়নি। ইমন এগিয়ে গেল ইব্রাহিমের পাশে দাঁড়াতে। ইব্রাহিম জিজ্ঞাসা করলো। সব কেনা শেষ? ইমন প্যাকেটগুলো দেখিয়ে বলল, হ্যাঁ মা, বোনের জন্য শেষ, এখন আরেকজনের জন্য কিনবো। কার জন্য? দাদি? না, দাদি নেই আমার, খুব কাছের কারোর জন্য। স্পেশাল? ইমন মুচকি হেসে বলল। হ্যাঁ, তেমনটাই। ইব্রাহিম বুঝে নিল স্পেশালের মানেটা কি। ইমন শাড়ির কালেকশন একটু দূর থেকে চোখ বুলাতে লাগলো। হঠাৎ হোয়াইট রঙের একটা শাড়িতে চোখ আটকে গেল ইমনের। মেহরিনের ফর্সা গায়ে দারুণ মানাবে কথাটা ভেবে শাড়ির দিকে এগুতে নিলে সোলেমান সেই সেম শাড়িটার দিকে আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলল। ওই শাড়িটা বের করুন তো। সোলেমান শাশুড়ি, মা আর শালির জন্য শাড়ি কিনতে গিয়ে হঠাৎ করে এই শাড়িটা চোখ আটকে গেল। বইয়ের জন্য কোনো শাড়ি নিবে না বলেও এই শাড়িটা রাখতে ইচ্ছা করলো না। সোলেমান প্যাক করতে বলল। ইমনের মন খারাপ হয়ে গেল। দোকানদারের কাছে এগিয়ে জিজ্ঞাসা করলো। সেম শাড়ি আর নেই? দোকানদার জানালো নেই। ইব্রাহিম ইমনকে দোকানদারের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো। কোনো প্রবলেম ইমন? না 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 ভাইয়া, কোনো প্রবলেম না। ও, শাড়ি পছন্দ হয়েছে? দেখছি ভাইয়া। ইমন 5,000-এর ভেতর মেরুন রঙের একটা শাড়ি কিনে নিল। মল থেকে বেরিয়ে আসতে আসতে দুপুর 3টা বেজে গেল সোলেমানদের। রুমাইসার জন্য কিনে নি সোলেমান। রুমাইসা নিজে মার্কেটে গিয়ে পছন্দ করে কিনে আনে। ইমন ইব্রাহিমের সাথে বাগান বাড়িতে ফিরে জামা কাপড় গুছিয়ে নেয় ব্যাগে। সন্ধ্যার পর রওনা হবে। ইব্রাহিম বলেছিল আগামীকাল তাদের সাথে যেতে, কিন্তু ইমন শোনেনি। তার জান প্রাণ আটকে আছে তার বাড়িতে। কত মাস হয়ে গেল, কতদিন ছুঁয়ে দেখা হয়নি নিজ বাড়ির মাটিকে। মাটির একটা আলাদা গন্ধ থাকে, নোনতা মমতার মতো। সেই গন্ধ শহরের কার্পেটের নিচে নেই, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের বাতাসে নেই। সেই মাঠের ধানের গন্ধ শীতল বাতাসের মধ্যে একটা শান্তি মাখানো। সেই গন্ধ, সেই অনুভূতি শহরে নেই। তার চেয়ে বড় কথা, তার আম্মা, তার মেহেরিন, তার বোন যে নেই। পাখির ডাক, হালকা বাতাস, সব মিলে এক ধরনের শান্ত পরিবেশ হলেও তার সাথে যোগ হয়েছে ভারী নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝে একা বসে আছে সাফওয়ান। চোখে ক্লান্তি, মুখে অপেক্ষার রেশ। মাহি এখনো আসেনি। পকেট থেকে ফোনটা বের করতে দূর থেকে দেখতে পেল মাহি আসছে। তাড়াতাড়ি ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ায় সাফওয়ান। মুখে একটু হাসি ফুটিয়ে বলল। অনেকটা দেরি করিয়ে আসলে। মাহি তপ্ত শ্বাস ফেলে বলল। আর কখনো আপনাকে দেরি করাবো না সাফওয়ান। এই শেষবার আপনাকে আজ কিছু কথা বলার জন্য এখানে ডাকা। বলো না, আমি শুনতেই তো চাই। কথাটা বলে সাফওয়ান মাহির গালে 2 হাত রাখে। মাহির নিঃশ্বাস দ্রুত হয়। সাফওয়ানের হাত গাল থেকে সরিয়ে দিয়ে বলে। আমাকে ভুলে যান সাফওয়ান, কি বললে? ভুলে যান আমায়। ভুলে যাব মানে? মানে আপনার জীবন থেকে চিরতরে আমাকে মুছে ফেলবেন। আপনার হৃদয়ে আমাকে আর রাখবেন না। আপনার হৃদয়ে থাকার যোগ্য আমি নই। সাফওয়ান মাহির বাহু চেপে ধরল। এই, তুমি আবল তাবল কি বলছো কি মাহি এসব? তোমাকে ভুলে যাব মানে নিজেকে ভুলতে পারবো, কিন্তু তোমাকে ভুলতে পারবো না। ভুলতে হবে আমাকে সাফওয়ান। আমি আর আপনার নেই। আমার আশায় থাকবেন না। আমার নেই মানে? কি হয়েছে কি মাহি, এমন কথা বলছো কেন? আমার বিয়ে হয়ে গেছে সাফওয়ান। কথাটা কানে আসতে সাফওয়ান হাতের বাঁধন ঢিলে হয়ে গেল। পায়ের তলার মাটি সরে গেল। কাপা কাপা গলায় বলল। মিথ্যা কথা বলছো তাই না মাহি? মিথ্যা বলো না জান। জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ লক্ষ্মীটি, কষ্ট দিও না আর। আমি মিথ্যা বলছি না সাফওয়ান, সত্যি বলছি। আমার বিয়ে হয়ে গেছে। সাফওয়ান এবার উচ্চস্বরে বলল। কি তখন থেকে বাজে কথা বলছো? তোমার বিয়ে হয় কি করে? আমাদের বিয়ে তো হয়নি সেদিন। তুমি তো ট্যুরে গিয়েছিলে তাই না? আমি কোনো মিথ্যা বলছি না। আমি কোনো ট্যুরে যাইনি সেদিন। তাহলে কোথায় গিয়েছিলে? কাকে বিয়ে করেছো তুমি? এজওয়ানের কে? এজনের নামটা শুনে সাফওয়ান মাহির হাত ধরে বলল। এভাবে তুমি এজওয়ানকে বিয়ে করতে পারো মাহি? তোমার তো এজওয়ান পছন্দ না, তাহলে এজওয়ান বাধ্য করেছে তাই না? না, আমি নিজেই করেছি। মিথ্যা বলছো তুমি, তোমার চোখ বলে দিচ্ছে সেটা। মাহি চোখ সরিয়ে নিল। এত কথা বলতে চাচ্ছি না। আপনাকে বলে দিয়েছি আমি বিবাহিত এখন। আমার অপেক্ষায় আপনি থাকবেন না, ব্যাস। কি নির্দ্বিধায় তুমি কথাগুলো বলছো মাহি? প্লিজ এসব বলো না। বিয়ে হয়েছে তাই তো? ওকে ফাইন, আই হ্যাভ নো প্রবলেম। ডিভোর্সের ব্যবস্থা করছি আমি। পাগলামি করবেন না সাফওয়ান। আপনি বাসায় যান, ভালো কোনো মেয়ে দেখে বিয়ে করে ফেলুন। আসছি।
কথাটা বলেই সাফওয়ানের কোনো কথা না শুনেই মাহি চলে আসলো। বুকে কি ব্যথাটাই না করছিল কথাগুলো বলার সময়। মাহি বুকে হাত ঘষতে ঘষতে রিক্সা ডেকে চলে গেল বাড়ির দিকে। এদিকে সাফওয়ান মাটিতে হাঁটু ভেঙে বসে পড়েছে। এতক্ষণ ধরে এটাই বিশ্বাস করছিল মাহি মিথ্যা বলছে। সাফওয়ান হতবম্ব। সে কখনো মাহিকে কষ্ট দেয়নি। এই মাহি তো তার সে আগের মাহি না। মাহি ঠকালো সাফওয়ানকে। সাফওয়ান তো কম ভালোবাসেনি মাহিকে। মাহির কোনো কাজে তাকে বাধা দেয়নি, সবসময় সাপোর্ট করেছে। তাহলে মাহি কি করে বিয়ের কথা বলে অন্যজনকে বিয়ে করে নিল? এখন সাফওয়ান বাঁচবে কি করে? কত স্বপ্ন সে সাজিয়েছে মাহিকে ঘিরে, তার কি হবে? সাফওয়ান এক বিকট শব্দ করে চিৎকার করে উঠল। এটা মাহি কি করে করতে পারলো? ইমন সন্ধ্যা হতে বেরিয়ে যায় মহাদেবপুরের উদ্দেশ্যে। ইব্রাহিম এসেছে সুলতান নিবাসে। সোলেমানের কাজের লোককে বলে দিয়েছে প্যাকেটগুলো গুছিয়ে দিতে লাগেজে। সন্ধ্যা 7টার দিকে সদর দরজা দিয়ে এজওয়ানকে ঢুকতে দেখে বাঁকা চোখে একবার দেখলো সোলেমান। পরনে লেদার ব্ল্যাক জ্যাকেট, হাতে সিগারেট। বিয়ে খাওয়া শেষ নাকি? এজওয়ান সোলেমানের দিকে তাকালো, সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিয়ে বলল। সোলেমান আর কিছু বলল না। এজওয়ান নিজের রুমে আসলো। রুমে ঢুকে বিছানার মাঝে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। সিগারেটে টান মেরে ভাবতে থাকলো মাহির কথা। এবার জমবে খেলা। বাঘ আর শিকারি এখন একই ছাদের নিচে থেকে একে অপরকে শিকার করবে। জোস হবে এবার খেলাটা। এজওয়ান পকেট থেকে ফোনটা বের করে মাহির নাম্বারে কল লাগালো। মাহি ব্যালকনিতে বসেছিল। আকস্মিক ফোনটা বেজে ওঠায় নাম্বারটা না দেখে ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো, কে বলছেন? মাহির গলার আওয়াজ শুনে ফোনের এপাশে থাকা এজওয়ান শোয়া থেকে উঠে বসে বলল, তিনকো বলে সরে বাচ্চা কুত্তার বাচ্চা বলা আপনার ভাতার বলছি। আপনি কি সেই তিনকো বলে বলা সরে বাচ্চা কুত্তার বাচ্চার বউ বলছেন? মাহির চোয়াল শক্ত হয়ে আসলো। ফোন কেন দিয়েছেন? কি চাই এখন? শ্বশুরবাড়ি আসবে না বউ? তোমার জামাইটা তোমাকে মিস করছে অনেক। তাড়াতাড়ি এসে পড়ো স্বামীর বুকে। এই বুক তুমি ছাড়া শূন্য যে। মাহি শক্ত গলায় বাঁকা হেসে বলল, ভেরি সুন এজওয়ান সুলতান, আই উইল বি দেয়ার টু মেক ইয়োর ইম্পর্টেন্স অ্যাকোলোটার। জাস্ট বি রেডি। আই এম ওয়েটিং। ডোন্ট কিপ মি ওয়েটিং টু লং শুটার। মাহি ফোনটা কেটে দিল। লম্বা করে শ্বাস টেনে নিল। পুরনো কিছু বকেয়া হিসাব এবার চুকানোর পালা। সুলতান পরিবারের জন্য যা যা হারিয়েছে মাহি তার প্রতিটা হিসাব নেবে। 1995 সালটার কথা মাহি এখনো ভুলেনি। মস্তিষ্কে গেঁথে আছে সেই সালের কথা। তার হিসাব মাহি নিবে না? এত সহজে ছেড়ে দিবে তাদের? সুলতান পরিবারের প্রতিটা মানুষকে মাহি নিঃশেষ করে দেবে। রাত 12টার দিকে নিজের গ্রামে পা রাখলো ইমন। আশেপাশে বাড়ির ঘরে সব লাইট নেভানো। গ্রাম মানেই 10টার আগে এই ঘুমানো তোর। ইমনের মনে শান্তি বয়ে যাচ্ছে। মা বোনকে বলেনি যে সে আজ আসছে। ইমন ফোনে টর্চ জ্বালিয়ে বাড়ির পথ ধরে হাঁটছে। পাশের কোনো এক খাল থেকে পচা পানির গন্ধ ভেসে আসছে। এই পচা গন্ধ তো ইমন শান্তি অনুভব করছে। বাড়ির সামনের বাঁশের বেড়ায় দরজাটা খুলে ইমন পা রাখলো উঠোনে। মুখের হাসি আরও চওড়া হলো। কাঁথের ব্যাগটা আরও চেপে উঠান পেরিয়ে দরজার সামনে এগিয়ে গিয়ে কড়া নাড়ল। ইতি বেগম সবেই সেলাই মেশিন ছেড়ে উঠে শুয়েছিল। আকস্মিক এত রাতে দরজায় ধাক্কার শব্দ শুনে চমকালো। চোরের যা উৎপাত বেড়েছে। হাতে লাঠি নিয়ে এগিয়ে আসলো দরজার দিকে। দরজার হাতল ধরে বলল, কে দরজার বাইরে? সামনাসামনি কত মাস পর মায়ের গলা শুনলো ইমন। ইস্কি যে ভালো লাগছে ইমনের। ইমন অস্থির গলায় বলল, মা আমি ইমন। আচমকা ছেলের গলা শুনে ইতি বেগম তাড়াতাড়ি করে দরজা খুলল। উঠানের আবছা আলোয় দেখতে পেল কাঁধে ব্যাগ চেপে দাঁড়িয়ে আছে তার ইমন। ইতি বেগম ইমনের গালে মাথায় হাত বোলালো। ইমন মাকে জড়িয়ে ধরে বলল, ভালো আছে মা? ইতি বেগম ছেলেকে ছেড়ে বলল, হ বাপ, ভালো আছি। আয় ভেতরে আয় বাপ। তুই যে আসবি বলিসনি কেন? ইমন ভেতরে ঢুকলো। রুমের ভেতরে থাকা উর্মি মায়ের গলা শুনে দরজা খুলে বাইরে এসে ভাইকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরে বলল, তুই এসেছিস ভাইয়া? বিশ্বাসই হচ্ছে না আমার। ইমন মা বোনকে দু হাতে দিয়ে জড়িয়ে ধরে রুমের ভেতরে আসলো। ইতি বেগম ইমনকে হাত মুখ ধুতে বলল। ইমন কলপার থেকে হাত মুখ ধুয়ে নিল। প্রচুর খিদে পেয়েছে। মায়ের হাতের রান্না করা খাবারের লোভ জেগেছে। ইমন গামছা দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, আম্মা ক্ষুধা লাগছে, ভাত দিবে খেতে? ইতি বেগম তাড়াতাড়ি ছুটে গেলেন ভাতের রুমের দিকে। ভাতের পাতিলে হাত দিয়ে ঢাকনা উঁচু করতে দেখে ভাতে পানি ঢালা। পানিকে ঢাললো ভাতে। ইমন মায়ের দেরি হতে দেখে ভাতের রুমে এগিয়ে গিয়ে দেখলো তার মা পাতিলে চাল ঢালছে। ইমন সামনে থাকা টেবিলের উপর ভাতের ঢাকনা উঁচু করে দেখে ভাতে পানি দেওয়া। এর আগেও তো পান্তা খেয়ে দিন কাটিয়েছে ইমন। ইমনের তো কোনো সমস্যা নেই পান্তা খেতে। ইমন মায়ের উদ্দেশ্যে বলল, মা আমি কিন্তু পান্তা ভাতটাই খাবো, রাতে যেও না এখন। আমি কোনো অতিথি নয় যে এত আপ্যায়ন করছো। যা আছে ভাতের সাথে তাই দাও, এতেই আমার হয়ে যাবে।
ইতি বেগম ভাতগুলো প্লেটে ঢেলে আলুর ভর্তার ডাল এগিয়ে দিল। ইমন তৃপ্তির সাথে খেলো। মায়ের হাতের সবকিছুই অমৃত। খাবারটা খেয়ে ইমন নিজের রুমে চলে আসলো। সকাল হলে প্রেয়সীর খবর নিবে, এখন ঘুম প্রয়োজন। নিজ বাড়িতে আজ শান্তির মতন একটা ঘুম দিল ইমন। বেচারা ইমন জানতে পারলো না এই তার শেষ শান্তির ঘুম। আজকের আকাশটা যেন অন্যান্য দিনের চেয়ে একটু বেশি আলাদা লাগছে। কখনো কালো মেঘ এসে আকাশ ঢেকে দিচ্ছে, আর চারিপাশটা হয়ে উঠছে ধূসরার নিঃসঙ্গ। আবার কিছুক্ষণ পরে সে কালো মেঘ সরিয়ে আকাশ হয়ে উঠছে স্নিগ্ধ নীল আর সাদা তুলোর মতো। দেখে মনে হয় মেঘেরা ভেসে বেড়াচ্ছে এক কোণ থেকে আরেক কোণে। মেঘেদের এই আসা যাওয়ার খেলা যেন জীবনেরই প্রতিচ্ছবি। কখনো মন খারাপের ছায়া ঘিরে ধরে, আবার কখনো আশার আলো উকি দেয় মন কুঠুরিতে। আজকের দিনটা ঠিক তেমনই চুপচাপ, ধীর আর ভাবনায় ভরা। রোদের চোখ রাঙানি নেই, আবার বৃষ্টির কান্নাও নাই। খুব ভোরের দিকে মেহরিন জানতে পারলো আজ তার স্বামী আসছে বাড়িতে। খবরটা শাশুড়ির মুখে শোনার পর থেকে কি যে ভালো লাগছে মেহরিনের। মেহরিন শাশুড়ি থেকে জেনে নিল ওনার কি কি পছন্দ খাবারে। মেহরিন সব শুনে রান্নার তোড়জোড় শুরু করে দিল। 9টায় শুরু করা রান্না শেষ হলো দুপুর 1:30টায়। রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে নিজের রুমে আসলো মেহরিন। শরীর ঘেমে একাকার, শরীর থেকে ঘামের বাজে গন্ধ আসছে। গোসল না নিলে নয়। মেহরিন টিয়া রঙের কামিজ নিয়ে ওয়াশরুমে গেল। এদিকে 1:45 মিনিটে সুলতান ভিলা এসে পৌঁছায় সোলেমানা আর ইব্রাহিম। বাসার সুলতান ঈদের দিন বিকেলে রওনা হবে। ঢাকায় কোরবানির কিছু কাজ আছে যা বাসার সুলতান দেখেন। এজওয়ান হ্যাঁ না কিছুই বলেনি, আসবে কি আসবে না। সোলেমান মাথা ঘামায়নি, তার আসার দরকার, সে আসবে। আসলো আর কে না আসলো তাতে কিছু যায় আসে না। ছেলেকে দেখে এগিয়ে আসলো আফিয়া সুলতান। সোলেমান মা আফিয়া সুলতানকে জড়িয়ে ধরে চারিপাশে চোখ ঘোরাতে রুমাইসা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এগিয়ে এলো। পানিটা শেষ করে সে রুমাইসার কাছে জানতে চাইলো আমার বউ কোথায়? রুমাইসা গ্লাসটা নিতে নিতে বলল, রুমে গেছে কেবলই। সেই সকাল থেকে রান্না শুরু করেছিল, কেবল শেষ হতে গোসল করতে গেছে রুমে। সোলেমান একবার খাবার টেবিলের দিকে তাকালো। পরিপাটি সাজানো নানান রকম খাবার। তাকিয়ে থেকে আর বসে থাকতে পারলো না। ব্যাগটা হাতে নিয়ে রওনা হলো নিজের রুমের দিকে। রুমের সামনে দাঁড়িয়ে পুরো রুমে চোখ বুলালো। না মেহেরিন নেই। সোলেমান ভেতরে ঢুকে লাগেজটা এক সাইডে রেখে বিছানায় গিয়ে বসলো। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। বউ তার গোসলে তাহলে। সোলেমান অপেক্ষা করতে লাগলো বউ বের হওয়ার। বউ বের হলে সে নিজেও ফ্রেশ হবে। মিনিট 5 পর দরজা খোলার শব্দে সোলেমান মাথা ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো। টিয়া রঙের কামিজ পরা মেহেরিন, মাথায় টাওয়েল পাচানো, এক হাতে ভেজা জামা কাপড় নিয়ে বের হচ্ছে। শরীরে ওড়না নেই। মেহেরিন ওয়াশরুমের দরজা পেরিয়ে মাথা উঁচু করতে বিছানায় স্বামীকে দেখে চমকে উঠল। পরনে সাদা পাঞ্জাবি। সোলেমান এক ধ্যানে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। মেহেরিন নিজের দিকে তাকালো। ওড়না নেই শরীরে, ওড়নাটা বিছানায় রাখা। সোলেমান মেহেরিনের অবস্থা বুঝে চোখ সরিয়ে নিল। মেহেরিন মাথা থেকে টাওয়েলটা খুলে মেলে নিল সামনে। ভেজা লম্বা চুল থেকে এবার পানি চুইয়ে পরনে জামা ভিজতে লাগলো। মেহেরিন দ্রুত পায়ে হেঁটে ব্যালকনিতে এসে জামা কাপড় মেলে দিল। বুকের অস্থিরতা আরও দ্রুত হলো। ইশকি বাজে সিচুয়েশনে না পড়েছিল মেহেরিন। কথাটা ভেবে ব্যালকনিতে থাকা অন্য জামার ওড়নাটা শরীরে জড়িয়ে মাথায় দিয়ে রুমে আসলো। ততক্ষণে সোলেমান ওয়াশরুমে ঢুকে গেছে। মেহেরিন বিছানায় থাকা ওড়নাটা নিয়ে শরীরে থাকা ওড়নাটা খুলে ফেললো। ওড়নাটা ভালো মতো মাথায় গায়ে জড়িয়ে নিয়ে ঠোঁট কামড়ে অপেক্ষা করতে লাগলো সোলেমানের। কয়েক মিনিট পর সোলেমান ভেজা চুল টাওয়েল দিয়ে মুছতে মুছতে বের হলো। পরনে এখন অফ হোয়াইট টি শার্ট আর অফ হোয়াইট ট্রাউজার। মেহেরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। এই প্রথম সদ্য গোসল থেকে বেরিয়ে আসা স্বামীকে দেখলো মেহেরিন। বেহায়ার মতন তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু মেহেরিন দৃষ্টি সরিয়ে নিল। মেহেরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে সোলেমান মাথা মুছতে মুছতে বলল, আসসালামু আলাইকুম বিবি জান। মেহেরিন আস্তে করে মাথা ঘুরালো, তবে সোলেমানের দিকে তাকালো না। মাথা নত রেখেই বলল, ওয়ালাইকুম আসসালাম। সোলেমান খেয়াল করলো মেহেরিন তার দিকে তাকাচ্ছে না। এও খেয়াল করলো মেহেরিনের চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে ফ্লোর ভিজে যাচ্ছে। সোলেমান বইয়ের দিকে এগিয়ে আসলো। এক হাতের মতন দূরত্ব রেখে বলল, স্বামীর দিকে তাকাচ্ছে না যে, কোনো সমস্যা? মেহেরিন এবার স্বামীর দিকে তাকালো। চোখাচোখি হলো একে অপরের। সোলেমান এক হাত দিয়ে মেহেরিনের মাথার ওড়না ফেলে দিল মাথা থেকে। তারপর মাথা বাঁকা করে পেছনে থাকা চুলের দিকে তাকাতেই নজরে আসলো বইয়ের লম্বা চুলগুলো। সাথে সাথে মুখ থেকে বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। সোলেমান এর আগে মেহেরিনের চুল সেভাবে খেয়াল করে দেখেনি। মেহেরিন তো সবসময় মাথায় কাপড় দিয়ে আসতো, সেজন্য জানার উপায় ছিল না। মেহেরিন সোলেমানের এমন কাজে চমকে উঠল। বুকের ভেতর শুরু হলো ধুকপুকানি। সোলেমান মেহেরিনকে ঘুরিয়ে উল্টো দিকে ফেরালো। মেহেরিনের পিঠ গিয়ে ঠেকলো সোলেমানের বুকে। সাথে সাথে মেহেরিনের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল এক শিহরণ। সোলেমান হাতে থাকা টাওয়েল দিয়ে মেহেরিনের লম্বা ঘন ভেজা চুল মুছতে মুছতে বলল, গোসল শেষে চুল ভালো মতো মুছতে হয়, না হলে ঠান্ডা লেগে যাবে। নিজের প্রতি এমন কেয়ারলেস হলে চলবে না তো। আমি করে নিচ্ছি। আমি করে দিচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। হেয়ার ড্রাই কোথায়? নেই। সোলেমান মেহেরিনকে ছেড়ে দিয়ে রুমাইসার ঘরে আসলো। রুমাইসা ফোন চালাচ্ছিল। ভাইকে রুমে দেখে বলল, কিছু লাগবে ভাই? তোর হেয়ার ড্রাইটা দে তো। রুমাইসা ড্রেসিং টেবিল থেকে হেয়ার ড্রায়ারটা বের করে সোলেমানকে দিল। সোলেমান হেয়ার ড্রায়ারটা নিয়ে নিজের রুমে আসলো।
মেহেরিনকে ধরে বিছানায় বসিয়ে যত্ন সহকারে চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। লম্বা চুল সোলেমানের ভীষণ পছন্দ, তার মায়েরও লম্বা চুল ছিল। চুল সব শুকানো শেষে সোলেমান মেহেরিনকে বলল, লম্বা চুল তোমার স্বামীর ভীষণ পছন্দের বউ, তাই চুলের যত্ন নেবে সব সময়, মনে থাকবে? জি মনে থাকবে। মেহেরিন চুলগুলো হাত কোপা করে বেঁধে নিল। নিচ থেকে আফিয়া সুলতান ডেকে উঠল মেহেরিনার সোলেমানকে। সোলেমান বইয়ের মাথায় ওড়না দিয়ে বলল, চলো নিচে যাওয়া যাক। সোলেমান মেহেরিনের হাত ধরে নিচে আসলো। খাবার টেবিলে ইব্রাহিম, রুমাইসা আর আফিয়া সুলতান বসে আছে। মেহেরিন ইব্রাহিমকে দেখে সালাম দিল, তবে তেমন একটা চিনে না ইব্রাহিম আসলে কে হয়। সোলেমান নিজের বাঁ পাশে চেয়ারটা টেনে দিল মেহেরিনকে বসার জন্য। মেহেরিন বসলো। সোলেমান নিজেও বসে মায়ের দিকে তাকিয়ে বলল, বাবা আর দাদুকে দেখছি না যে? ওনারা কি আর বাসায় থাকার মানুষ নাকি? তোর মতো এখানে ওখানে দৌড়াচ্ছে, সন্ধ্যারাকে ফিরবে বলেছে। দাদুরও তো বয়স হয়েছে, তাকে অন্তত রেস্ট নিতে বলো। ছেলে যখন সামলাচ্ছে তখন ছেলেকে একা সামলাতে দিক। সেটা তুই নিজেই বলিস। এখন খাওয়া শুরু কর, সব মেহরিন একা রেঁধেছে। সোলেমান খাবারগুলো দেখলো। পোলাও, গরু, মুরগি, মাছ, ডাল, ভাজি, পায়েস, রোজ থেকে শুরু করে সব আছে। ইব্রাহিম মুখে খাবার তুলে বেশ প্রশংসা করলো খাবারের, কিন্তু মেহেরিন তো তার স্বামীর মুখে প্রশংসা শুনতে চায়। সোলেমান চুপচাপ খাবার খাচ্ছে। মেহেরিন তো বারবার আর চোখে দেখছে, মুখের এক্সপ্রেশন শূন্য। বোঝার উপায় নেই ভালো লেগেছে নাকি খারাপ। মেহেরিনের মনটা খারাপ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষে সোলেমান আর ইব্রাহিম বাগানে গিয়ে বসলো। মেহেরিন আশায় ছিল খাওয়া শেষে অন্তত ভালো মন্দ কিছু একটা বলবে, কিন্তু বলল না। মেহেরিন এটো থালা বাসনগুলো ধুয়ে রেখে রুমে চলে আসলো। রুমে এসে জানালার সামনে দাঁড়াতে স্পষ্ট দেখা গেল সোলেমান আর ইব্রাহিমকে কিছু একটা নিয়ে কথা বলছে তারা। মেহেরিন সরে আসলো জানালা থেকে। ইব্রাহিম সোলেমানের নীরবতা দেখে বলল, মেহেরিন আশায় ছিল তুই কিছু বলবি খাবার নিয়ে, এত কষ্ট করে রাঁধলো মেয়েটা, ভালো মন্দ কিছুই বললি না। সোলেমান পাত্তা দিল না এই কথাকে। সে নিজের মতন ফোন স্ক্রল করতে লাগলো। সুলতান নিবাসে এখন আছে বাড়ির মেড আর এজওয়ান সুলতান। বাসা সুলতান বাহিরে গেছে। এজওয়ান নিজের রুমে বসে ল্যাপটপে জরুরি কোনো একটা কাজ করছিল। এজওয়ানের বিয়ের কথাটা এখনও সুলতান বাড়ির কেউ জানে না। আকস্মিক নিজের রুমে থেকে এজওয়ান গাড়ির শব্দ শুনতে পেল। এই সময় কে আসলো? বাহাদুর? না, ও আসার আগে ইনফর্ম করে আসে। এজওয়ান বেশি মাথা ঘামালো না, নিজের কাজে মনোযোগ দিল। যেই উদ্দেশ্যে তার দেশে আসা সেই উদ্দেশ্য তার তো পূরণ করতেই হবে, না হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর এজওয়ান এই ধ্বংসাত্মক চায় না। মাহিকে জাস্ট ধ্বংস করে দিবে এজওয়ান। মাহি সব কেড়ে নিয়ে মাহিকে একদম একা করে দিবে এই পৃথিবীতে, তারই ছক করছে এজওয়ান। ল্যাপটপে কাজ করার মাঝে মেয়ের দরজায় কড়া নেড়ে জানালো একটা মেয়ে এসেছে বাড়ির বাইরে, ভেতরে ঢুকতে চাইছে। মেয়ে বলতে এজওয়ান বুঝে গেল কে এসেছে। মেয়েটকে বলল ভেতরে আসতে দিতে। এজওয়ান ল্যাপটপটা বন্ধ করে রুম থেকে বের হলো। করিডোরে এসে নিচে তাকাতে দেখলো সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে মাহি। এজওয়ান বাঁকা হাসলো। শীষ বাজাতে বাজাতে সিঁড়ি দিয়ে নেমে মাহির সামনে দাঁড়ালো। মাহি আপাদমস্তক এজওয়ানকে দেখলো। এসে পড়েছো স্বামীর টানে বউ? স্বামী ছাড়া বুঝি থাকতে পারছিলে না? মাহি বাঁকা হাসলো। এজওয়ানের বুকে আঙ্গুল দিয়ে বলল, আসতে তো হবেই মিস্টার এজওয়ান সুলতান। আফটার অল আমি এখন এই সুলতান বাড়ির বউ, এ বাড়ি তো এখন আমারই, তাই না? একদম। মাহি আশেপাশে তাকিয়ে বলল, তা আমার শ্বশুর মশাই ভাসুর ঠাকুর কোথায়? এসেই শ্বশুরা ভাসুরের খোঁজ নিচ্ছ, ভেরি স্ট্রেঞ্জ। নিয়ত ভালো তো? হ্যাঁ, একদম খাঁটি নিয়ত। ইয়েস, আই নো তারেকুল বেটি, আই নো। মারতে এসেছো আমায়, তাই তো? একদম। নিজে হাতে মারবে? কোনো ডাউট আছে এতে? এজওয়ান মাহির আঙ্গুলে বুক চেপে ধরে বলল, কোনো ডাউট নেই সুইটহার্ট, ইউ ক্যান ট্রাই, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু তুমি আমায় মারতে পারবে তো? মাহি এজওয়ানের বুকে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, নিঃসন্দেহে। এজওয়ান ঘাড় কিছুটা কাত করে মেটকে ডেকে বলল, তোর ভাবিকে আমার রুমটা দেখে দিয়ে আয়। অপবিত্র বাপের পবিত্র মেয়ে, যাও রুমে যাও, ফ্রেশ হয়ে মেয়েলি পোশাক পরে মেয়ে সেজে নাও। অনেক তো জিন্স লেদার জ্যাকেট পরে শখ ভাব নিয়েছিলে, এবার খোলস বদলাও। সুলতান বাড়ির বউরা নম্র ভদ্র হয়। মাহি লাগেজটা নিয়ে মেয়েদের সাথে চলে গেল উপরে। সকালে ঘুম থেকে উঠে ইমন বারবার চেষ্টা করছিল মাকে কিছু বলার জন্য, কিন্তু কেন যেন বলতে পারছিল না। এখন বাজে রাত 7টা। ইমন মা বোনের জন্য আনা কাপড়গুলো ব্যাগ থেকে বের করলো। মায়ের শাড়ি মাকে আর বোনেরটা বোনের হাতে তুলে দিল। উর্মিত জামাটা হাতে পেয়ে ভীষণ খুশি হয়েছে, এখনই পরে দেখবে কেমন লাগে, সেজন্য রুমে চলে গেল। ইতি বেগম শাড়িটার কাপড়ের গুণ দেখে একটু থমকালেন। এই শাড়িটা তো কম করে হলো 3-4 হাজার টাকা হবে রে, এত দাম দিয়ে কেনার কি দরকার ছিল? ইমন মৃদু হেসে আরেকটা শাড়ি ব্যাগ থেকে বের করলো। রংটা ছিল যেন একটু বেশি মায়াবী, একটু বেশি যত্নে বাছাই করা। বেশি নেইনি মা। ইমন বলল হালকা স্বরে।
ইতি বেগম ইমনের হাতে থাকা শাড়িটা দেখে আবারও প্রশ্ন করলেন। এই শাড়িটা আবার কার জন্য? ইমন কিছু না বলে বিছানার পাশে বসে পড়ল। তারপর একটুখানি সময় নিয়ে মায়ের পায়ের কাছে মেঝেতে বসে মাথাটা মায়ের কোলে রেখে দিল। হঠাৎ ছেলেকে এভাবে নিচে বসতে দেখে ইতি বেগম আঁতকে উঠলেন। এমন করে বলতেছিস কেন রে? ইমন তার সমস্ত আবেগ গলায় নিয়ে ফিসফিস করে বলল, মা আজ একটা জিনিস চাইবো তোমার কাছে, না বলো না প্লিজ, না বলো না। ইমনের গালে হাত রেখে মমতায় ভরা কণ্ঠে ইতি বেগম বললেন, সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই এনে দেব। ইমন একটু মাথা তোলে, চোখে ভেসে উঠে ভরসার টলটলে জল। শাড়িটা হাতে নিয়ে বলল, এই শাড়িটা মেহরিনের জন্য এনেছি মা, তুমি দিয়ে দেও ওকে। ইতি বেগম অবাক হয়ে গেলেন, শাড়িটা হাতে নিলেন ধীরে। আচ্ছা দিয়ে দেবো মেহরিনকে। মা আরেকটা কথা। বলো। ইমন ব্যাকুল হয়ে মায়ের হাত দুটো মুঠোয় নিয়ে বলতে থাকলো, মেহরিনের বাবার কাছে কি মেহরিনের হাতটা চাইতে পারবে আমার জন্য? আমি ভীষণ ভালোবাসি মেহরিনকে মা, একটু কি চাইবা চাচার কাছে মেহরিনকে? আমি সুখে রাখবো মেহরিনকে, কখনো কোনো কষ্ট পেতে দিব না। ঢাকা আরও পরিশ্রম করব। চাচাকে গিয়ে একটু বলবে, জানি চাচা কোনো বেকার ছেলের কাছে মেয়ে দিত না, সেজন্য আগে বলেনি। এখন তো একটা কাজ করতেছি মা, এখন তো বলা যায় তাই না? আমি এখন পারবো মা মেহরিনকে সুখে রাখতে। এখন না চাইলে কবে চাইবো বলো? ছেলের মুখে এমন কথা শুনে ইতি বেগম চমকে উঠল। তার ছেলে মেহরিনকে ভালোবাসে, কিন্তু মেহরিন তো বিবাহিত। মাকে চুপ থাকতে দেখে ইমন ফের ব্যাকুল হয়ে বলল, কি হলো মা, চুপ কেন? যাবে না চাচার কাছে? চাইতে পারবে না আমার জন্য মেহরিনের হাতটা? কখনো কোনো কিছু চাইনি তোমার কাছে, আজও চাচ্ছি। একটু কথা বলিও চাচার সাথে। ইতি বেগম কিভাবে শুরু করা উচিত বুঝতে পারছে না। তার ছেলে এত ব্যাকুল হয়ে আগে কখনোই কিছু চায়নি, কিন্তু আজ যেটা চাইছে সেটা তো এনে দেওয়া সম্ভব না ইতি বেগমের পক্ষে। খুব ভালোবাসিস মেহরিনকে? খুব মা, আমার জীবনের প্রথম ভালোবাসা, কিশোর বয়সের প্রথম ভালো লাগা। আগে কেন জানাসনি আমায়? এখন তো জানাচ্ছি মা, এখন তো কাজ করি, মেহরিনকে 3 বেলা খাওয়াতে পারবো, সুখে রাখতে পারবো বলেই তো এখন জানাচ্ছি। ইতি বেগম ইমনের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। এখন বলে কি লাভ হলো, যা হওয়ার তো হয়ে গেছে। এখন জানিয়ে করলো না আপনি ইমন? ইমন ভ্রু কুচকালো। জানিয়ে লাভ নেই মানে আম্মা? মেহরিনকে তোর পক্ষে পাওয়া অসম্ভব। ইমনের বুকটা ভয়ে ধক করে উঠল। অজানা আশঙ্কায় বুকের ভিতর ঝড় বয়ে গেল। আমার পক্ষে পাওয়া অসম্ভব মানে? ইতি বেগম শক্ত গলায় বলল, মেহরিন এখন বিবাহিত ইমন। ইমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। অবাক চোখে মায়ের দিকে তাকালো। এই কথাটা যেন ইমনের বুকে ছুরি চালালো। ইমনকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য একটা বাক্যই যথেষ্ট ছিল। মেহরিন এখন বিবাহিত, কিন্তু মেহরিন বিবাহিত হতে পারে কি করে? মেহরিনের বিয়ে হলো কবে? বিয়ে হলে ইমন জানতে পারতো না? তার মা নিশ্চয়ই মজা করছে। হ্যাঁ, মজাই করছে। ইমনের গলা কাঁপতে শুরু করলো। মায়ের হাত মুঠোয় নিয়ে অসহায় গলায় বলল, আম্মা তুমি মজা করতেছো আমার সাথে তাই না? দেখো মজা করো না আম্মা, আমি মেহরিনকে ছাড়া বাঁচতে পারবো না আম্মা। আমি এখন একটুখানি সুখের মুখ দেখতেছি, এমন কথা বইলা আর ভয় দেখায়ও না। মেহরিনকে তো আমি ভালোবাসি। তুমি চাচার কাছে যাইতে না পারলে যাওয়ার দরকার নেই, আমি যাবো মা। তারপরেও এমন মজা কইরো না, আমার বুকে ব্যথা করে আম্মা। আমি মিথ্যা বলছি না ইমন, মেহরিনের গত মাসে বিয়ে হয়ে গেছে। ইমন ছিটকে দূরে সরে আসলো। আম্মা মিথ্যা বইল না, আমি সইতে পারতেছি না তো। ইতি বেগম ছেলেকে জড়িয়ে ধরলো। সত্যি বলতেছি রে বাপ, কসম, মেহরিনের বিয়ে হয়ে গেছে। সারা শরীর ইমনের জমে গেল। মনে হলো নিঃশ্বাস নিতে সে ভুলে গেছে। সত্যি মেহরিনের বিয়ে হয়ে গেছে? এই একটা কথা কি মিথ্যা হতে পারে না? গত মাসে যে উর্মির জামা কেনার জন্য টাকা চেয়েছিলাম না, ওটা মেহরিনের বিয়ের জন্য। মেহরিনের বিয়ে হয়ে গেছে রে বাপ। তুই আমাদের আগে কাউকে জানাসনি যে তুই মেহরিনকে ভালোবাসিস। জানালে আমি ভাই সাহেবের সাথে কথা বলতাম। ইমনের পাগলে লাগতে শুরু করলো নিজেকে। মাথার চুল খামচে ধরলো। তারপর পাগলের মতন মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠলো। বুক ভাসানো সেই কান্না। পুরুষ মানুষ তো খুব সহজে কাঁদে না। আম্মা আমার মেহরিনের বিয়ে হয়ে গেল। আম্মা আমি বাঁচবো কেমন আম্মা? আমি চাচার কাছে ভিক্ষা চাইলে আমার মেহরিনরে আমার কাছে আইনে দিব না আম্মা? চাচা যা বলবে আমি তাই করবো আম্মা। তারপরও আমার মেহরিনরে আমায় আইনে দাও আম্মা। বুকটা খাকা করে জ্বলতেছে আম্মা, আমার দুঃখটা বোঝো আম্মা। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আম্মা, আমি মরে যাবো মেহরিনকে না পেলে। ছেলের এমন কথা শুনে ইতি বেগম চোখের পানি আর ধরে রাখতে পারল না। এই কান্নায় ইতি বেগম নিজেও ভেঙে পড়লেন। কিভাবে সান্ত্বনা দিবে, কি বলবে তার কোনো ভাষা নেই। শুধু আঁকড়ে ধরলেন তার ছেলেকে।
আম্মা শুনতে পাচ্ছ? আমার মেরিনকে চাই। তুমি কোথা থেকে এনে দিবা আমি জানি না, আমার মেরিন চাই আম্মা। উর্মি জামাটা পরে মায়ের রুমে আসে। মা কেমন ভাবে ভাইকে জড়িয়ে ধরে থাকতে দেখে হতবিহ্বল হয়ে এগিয়ে এসে বলল, কি হয়েছে মা? ভাইয়া? ইমন বোনের দিকে তাকালো। উর্মি দেখলো ভাইয়ের চোখে জল। মেরিনের বিয়ে হয়ে গেছে উর্মি। উর্মি অস্থির গলায় জিজ্ঞাসা করলো, ভাইয়া কি হয়েছে তোর? তোর চোখে পানি কেন? তোকে যা জিজ্ঞেস করছিস সেটা বল। হ্যাঁ, মেহেরিনের বিয়ে হয়ে গেছে। কথাটা ইমনের কানে আসতে ইমন বাসা থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে গেল। উর্মি মাকে জিজ্ঞাসা করলো, মা ভাইয়ার কি হয়েছে? বিয়ের কথা শুনতে এমন রেগে গেল কেন? ইমন জানে না তো, সেজন্য রাগ হয়েছে। ইতি বেগম কথাটা বলেই বেরিয়ে গেল। এই নিস্তব্ধ রাতে ইমন বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে সে চলে এলো গ্রাম ছাড়িয়ে মাঠের দিকে। মাঠে এখন ধান নেই, ধান কাটা হয়ে গেছে বহু আগেই। ফাঁকা মাঠটা, সামনে নদী, শান্ত নীরব, অথচ যেন ইমনের ভেতরে তাণ্ডবটাও যেন আঁচ করতে পারছে এই নদী। ইমন আর নিজেকে আর ধরে রাখতে পারলো না, এক নিঃশ্বাসে হাঁটু গেড়ে বসে পড়লো ফাঁকা মাঠে। দুহাত দিয়ে মুখ ঢেকে চিৎকার করে কেঁদে উঠল। এমন কান্না ইমন তার বাপ মরা দিনও কাঁদেনি। ইমনের আজকের কান্নার শব্দটা ভেঙে পড়া হৃদয়ের মতোই করুণ, যেন আকাশ পর্যন্ত কেঁপে উঠল তার হাজারিতে। তার প্রিয় মেহেরিন আর তার নেই, এই কথাটা বুকের ভেতর এমনভাবে বিঁধে যায় যেন কেউ ছুরি চালিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ইমনের মনে হচ্ছিল বুকটা ফেটে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটার নাম যদি কিছু হয় তবে এটাই, ভালোবেসেও না পাওয়ার যন্ত্রণা। সে তো মেহেরিনকে পাওয়ার স্বপ্নে জীবনে সব দুঃখ সয়ে ঢাকা গিয়েছিল, রোজগার করে কিছু হয়ে ফিরে এসে নিজের করে নেবে মেহেরিনকে। তাহলে কেন ফিরে এসে শুনতে হলো মেহেরিন এখন তার নেই? চোখ জোড়া অশ্রুতে ঝাপসা হয়ে এলো। চাঁদ ঢাকা পড়ে গেল তার দৃষ্টি। সে মাথা তুলে তাকালো আকাশের দিকে, কণ্ঠে এক হৃদয় বিদারক আরতি। হে আল্লাহ, এটা তুমি কি করলে আমার সাথে? তুমি তো জানো আমি কতটা ভালোবাসি ওকে, তাহলে কেন এমন করলে? আমার কিসের অপরাধ ছিল যে এই শাস্তি দিলে আমাকে? কেন তুমি সুখটা কেবল আমার কাছে হসমাপ্ত করে রাখো? আমার সাথে কিসের শত্রুতা তোমার? বলো আল্লাহ, আমি কেন আমাকে কেন সুখের মুখ দেখতে দিতে চাও না? আমার মেহরিনকে ফিরিয়ে দাও খোদা। আমি আর পারছি না, আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। আমার বুকটা হাহাকার করছে, আমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে টুকরো টুকরো হয়ে। ইমন মাটিতে মাথা ঠেকিয়ে ফেললো। এই পৃথিবীর অক্সিজেন, বাতাস, মাটির ঘ্রাণ সব ইমনের অসহ্য লাগতে শুরু করলো। এমন সময় হুট করে ইমন অনুভব করলো কেউ তার পিঠে হাত রেখেছে। ইমন মাথা উঁচু করে দেখলো তার মা এসেছে। ইমন এবারও মাকে জড়িয়ে ধরলো। নিয়তি বারবার কেন তার দোরগোড়ায় এসে হাজির হয় দুঃখ নিয়ে। ইমন এবার এমনভাবে ভেঙে গেল যে নিজেকে ইমন আর সামলাতে পারছে না। ইমন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি সুখের আশায় দুঃখ বিক্রি করতে গিয়া অবশিষ্ট সুখটাও হারাই ফেললাম আম্মা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।